হ্যালো মুভি লাভার্স, সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা। আজকে আমি এমন একটা মহামূল্যবান নেকলেসের গল্প শেয়ার করব যার দাম 1800 কোটি টাকা এবং নেকলেসটা কিন্তু মাটির 50 ফুট গভীরে সংরক্ষণ করা ছিল। তবে একদিন 8 জন মেয়ে মিলে সেই নেকলেসটা চুরি করার সুপার একটা মাস্টার প্ল্যান বানায়। তাদের প্রত্যেকেই নিজেদের ফিল্ডে এক্সপার্ট ছিল, কিন্তু তারা কি আসলেই পারবে এত সিকিউরিটি পার করে ওই নেকলেসটা চুরি করতে, নাকি তাদেরকে কোনো ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হবে? এই সবই জানবো 2018 সালের একটা টুইস্ট মুভি ওপেন সাইটের গল্প থেকে। মুভিটার প্রত্যেকটা মোড়ে থাকা টুইস্ট আপনাকে অনেক আনন্দ দিবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। মুভির প্রত্যেকটা ক্লিপ কিন্তু অসাধারণ। শুরুতেই আমরা মুভির মূল চরিত্র ডেভিয়েশনকে দেখতে পাই। একটা চুরির কেসে গত 5 বছর ধরে সে জেল খাটা ছিল, তবে আজকে তার জামিনে ছাড়া পাওয়ার দিন। কিন্তু পুলিশ তাকে ছাড়তে একটু ভয় পাচ্ছিল, কারণ তার ভাই ড্যানিয়েলও অনেক বড় চোর ছিল। পুলিশ তাকে বিশ্বাস করেই কিন্তু জামিনে ছেড়েছিল, কিন্তু বেরোনোর সাথে সাথে সে আবারও অন্যায় জগতে ফিরে যায়। তাই ডেভি এখন পুলিশকে আশ্বস্ত করে যে সে বের হয়ে এমন কিছুই করবে না। সে ছাড়া পেয়ে একটা নর্মাল লাইফ লিভ করবে, একটা ভালো চাকরি করবে আর কিছু ভালো বন্ধু বানাবে। এসব শুনে ভরসা করে পুলিশ তাকে ছেড়ে দেয়। কিন্তু ইংরেজিতে একটা প্রবাদ আছে না, ওয়ান থিক অলওয়েজ বিফ। আর ডেভিও কিন্তু ঠিক তাই, জেল থেকে বেরিয়ে এসে সোজা চলে যায় একটা বড় ব্র্যান্ডের শোরুমে। ডেভি সেই বড় শোরুমটিতে গিয়ে সে পছন্দ মতো বেশ কিছু জিনিস উঠিয়ে নিয়ে সেগুলো প্রাইস ট্যাগ ছিঁড়ে ফেলে। এরপর সেগুলো কাউন্টারে নিয়ে গিয়ে বলে যে সে ওই জিনিসগুলো গত সপ্তাহে কিনেছিল, কিন্তু এখন সে ফেরত দিতে চায়। কাউন্টারে মেয়েটা তখন তার কাছে রিসিট চায়, কিন্তু ডেভির কাছে তো কোনো রিসিট ছিলই না। তখন মেয়েটা তাকে কার্ডের বিল দেখাতে বলে, কিন্তু ডেভির কাছে তো সেটাও ছিল না। তাই অবশেষে প্রোডাক্টগুলো ফেরত না দিয়ে সেখান থেকে ফিরে আসে। আর আসার সময় সেখান থেকে একটা ক্যারি ব্যাগও নিয়ে আসে, মানে চোরের মায়ের বড় গলা মনে হয় এটাকেই বলে। তো এভাবে সে বেশ কয়েকটা ব্র্যান্ড থেকে অনেকগুলি দামি দামি জিনিস উঠিয়ে নেয়। এরপর সে চলে যায় একটা 5 স্টার হোটেলে, কিন্তু হোটেলে থাকার মতো টাকা তো তার কাছে ছিল না। এমন সময় হঠাৎ সেই হোটেলের রিসিপশনে একটা কাপলকে দেখতে পায়। তারা তাদের একটা এমার্জেন্সি ফ্লাইটের কারণে চেক আউট টাইমের আগেই হোটেল ছেড়ে দিচ্ছিল। তখন ড্যানির মাথায় একটা আইডিয়া আসে। ওই কাপল চলে যাওয়ার কিছুক্ষণ পর সে রিসিপশনে ফোন করে জানায় যে তারা এইমাত্র চেক আউট করে হোটেল থেকে বেরিয়েছে, কিন্তু তাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গিয়েছে। তাই তারা আবারও তাদের রুমটা ফিরে পেতে চায়। যেহেতু খুব বেশি দেরি হয়নি, তাই রিসেপশনরা তাদেরকে আবারও রুমটা দিয়ে দেয়। তখন খুশি হয়ে ফোনটা রেখে দেয় আর সোজা চলে যায় সেই রুমে। যেহেতু ওই কাপলরা আগে থেকে বিলটা পরিশোধ করে রেখেছিল, তাই ডেভি ফ্রিতে 5 স্টার হোটেলে রাত কাটানোর সুযোগ পায়। মানে সামনে মুভিটা আরও কি হতে চলেছে বুঝতেই পারছে নিশ্চয়ই। যাই হোক, সিন শিফট হলে এবার আমরা লিওকে দেখতে পাই। একটা সময় যে ডেভির পার্টনার ছিল, কিন্তু ডেভি জেলে যাওয়ার পর সে একটা বার খুলে বসে। তো একদিন হঠাৎ তার কাছে ডেভির মেসেজ আসে, ডেভি তার সাথে দেখা করতে চায়। এদিকে ডেভি তার ভাই ড্যানিয়েলের কবরের পাশে গিয়ে বসে। সে ড্যানিয়েলকে অনেক ভালোবাসতো, ভাই ছাড়া আর কেউই ছিল না তার জীবনে। ভাই ড্যানিয়েলের মৃত্যুটা ডেভি মেনে নিতে পারে না। এমন সময় একটা বয়স্ক লোক সেখানে ডেভির সাথে দেখা করতে আসে। সে ড্যানিয়েলের পার্টনার ছিল, তো তার সাথে কথা বলতে বলতে লিও সেখানে পৌঁছে যায়। তখন ডেভি তার সাথে সেখান থেকে বেরিয়ে আসে। রাস্তায় যেতে যেতে সে লিওকে জানায় যে এবার সে বড় কিছু প্ল্যান করছে। এই প্ল্যান সাকসেসফুল হলে সে রিটায়ার করবে। লিও তখন কৌতূহলবশত ডেভির প্ল্যান জানতে চাইলে ডেভি তাকে কার্ডিয়াক ব্র্যান্ডের একটা স্পেশাল ডায়মন্ড নেকলেসের ছবি দেখায়, যার নাম হলো 2 সেন্ট নেকলেস। তার মার্কেট প্রাইস প্রায় $150 মিলিয়ন, মানে হচ্ছে 10 কোটি টাকা। আর ডেভি ওই নেকলেসটাই চুরি করতে যাচ্ছিল, যেটা শুনে লিও অবাক হয়ে যায়, কারণ ওই নেকলেসটা মাটির 50 ফুট গভীরে একটা আন্ডারগ্রাউন্ড ভয়েটের ভিতরে সংরক্ষিত ছিল। কিন্তু সেখান থেকে সেটা বের করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু ডেভি বলে তাদেরকে নেকলেসটা বের করতেই হবে না, নেকলেসটা নিজেই তাদের কাছে এসে ধরা দিবে। লিও তার কথার মাথা মুড়ুক কিছুই বোঝে না, তবে ডেভিডের প্ল্যানিং এর উপরে তার সম্পূর্ণ বিশ্বাস ছিল। তাই সে ডেভিডকে সাহায্য করতে একেবারে রাজি হয়ে যায়। পরদিন ডেভিড তার এক্স বয়ফ্রেন্ড ক্লাউডের আর্ট গ্যালারিতে যায়। ক্লাউড তাকে দেখে একটু ঘাবড়ে যায়। ডেভিড তখন তাকে একটা প্লাস্টিকের ছুরি দিয়ে ভয় দেখে সেখান থেকে বেরিয়ে আসে। এমন অদ্ভুত কাণ্ড দেখে কেউ কনফিউজড হবে না, এর পেছনেও কিন্তু একটা রহস্য আছে, যেটা আমরা সামনেই জানতে পারবো। তো এরপর ডেভিড লিওকে নিয়ে সেই মিউজিয়ামে যায়। সেখান থেকে তারা ওই নেকলেসটা চুরি করতে যাচ্ছিল। লিও সেটা দেখে একটু চিন্তায় পড়ে যায়, কারণ সেখানকার সিকিউরিটি অনেক টাইট ছিল। আর এত টাইট সিকিউরিটির মধ্যে চুরি করতে গেলে তাদের অনেক লোক আর টাকার প্রয়োজন, কিন্তু তাদের কাছে এই ব্যাপারেও কিন্তু
একটা মাস্টার প্ল্যান ছিল, যাতে করে তারা খুব কম টাকায় অল্প কয়েকজনে মিলে চুরিটা করতে পারে। তখন লিও তার কাছে প্ল্যানটা জানতে চাইলে ডেভিড তাকে নিয়ে একটা প্রেস কনফারেন্সে যায়, যেখানে গেস্ট হিসেবে উপস্থিত ছিল ফেমাস নায়িকা ডেফিনি। সেখানে একজন রিপোর্টার তাকে প্রশ্ন করেন যে সে একবারে মোট গলায় কত ডিজাইনের আউটফিট পরবে। ডেফিনি তখন তাকে জানায় সে এখনো কোনো ডিজাইনার সিলেক্ট করেনি। সেটা শুনেই লিও বুঝে যায় তার মানে ডেভিড ডেফিনি ডিজাইনারকে টার্গেটই করছে, যদিও আসল প্ল্যানটা সে এখনো জানতো না। তার আগে বলি এই মেট গালা জিনিসটা কি। যারা মুভি এবং অ্যাওয়ার্ডস পছন্দ করে তাদের জন্য মেট গালা খুব পরিচিত একটা নাম। এটা মূলত বিশ্বের নামকরা একটা সেলিব্রিটি ইভেন্ট, যেখানে দেশ বিদেশ থেকে ফেমাস সেলিব্রিটিরা জড়ো হয়। প্রত্যেক বছর মোট গলার একটা স্পেশাল থিম রাখা হয়, আর সেই থিম অনুযায়ী সেলিব্রিটির পোশাক পরে অনুষ্ঠানে অংশ নেয়। তো এবারে থিম ছিল ইউরোপিয়ান রয়্যালিটি, আর এই থিমের ওপর ভিত্তি করেই ডেভি তার প্ল্যান সাজায়। তবে উনি যেহেতু এখনও ডিজাইনার সিলেক্ট করেনি, তাই তারা একটা ভালো ডিজাইনার খুঁজতে শুরু করে। একটা পর্যায়ে তারা রোজ নামে এক ডিজাইনের সন্ধান পায়। রোজ একটা সময় অনেক নামকরা ডিজাইনার ছিল, কিন্তু বর্তমানে তার জনপ্রিয়তা নষ্ট হয়ে গিয়েছে, কারণ তার ডিজাইনগুলো একটু ব্যাকডেটেড। তবে নিজের ডিজাইনগুলো আবার জনপ্রিয় বানানোর জন্য সে অনেক টাকা খরচ করে, কিন্তু এসব করতে গিয়ে তার অনেকগুলো টাকা লোন হয়ে যায়, আর সেটা পরিশোধ করতে না পারায় ব্যাংকক থেকে তার পাসপোর্ট জব্দ করে নেওয়া হয়, যাতে রোজ কখনো দেশের বাইরে পালিয়ে যেতে না পারে। এসব নিয়ে সে সবসময় খুব চিন্তিত থাকতো। নিজের ডিজাইনগুলো প্রেজেন্ট করার জন্য সে অনেক কষ্টে একটা ফ্যাশন শোর আয়োজন করে, কিন্তু সেটাও একেবারে ফ্লপ হয়ে যায়। রোজ তখন হতাশ হয়ে গ্রিন রুমের একটা কোনায় বসে ড্রিঙ্ক করতে শুরু করে, আর ঠিক সেই সময় ডেভি এবং লিও সেখানে পৌঁছে যায়। তারা কথায় কথায় রোজের সাথে বন্ধুত্ব করে নেয়। এরপর রোজ যখন তার নতুন বন্ধুদেরকে নিজের দুঃখের কথা শোনাতে শুরু করে, তখন লিও তাকে জানায় তারা রোজের সমস্যা সমাধানে সাহায্য করতে পারবে, তবে তার জন্য রোজ তাকে একটা কাজ করতে হবে। রোজ তখন কৌতূহলবশত জানতে চায় কি কাজ। তখন ডেভি তাকে সাথে নিয়ে গিয়ে ডেফিনির ছবি দেখিয়ে বলে তার জন্য মেড কালার কাস্টিউম ডিজাইন তৈরি করতে হবে। এই কথাটা শুনে রোজ ভীষণ অবাক হয়। তার মতো একজন ফ্লপ ডিজাইনের ড্রেস ডেফিনির মতো ফেমাস হিরোইন কেন পড়তে যাবে? তখন ডেভিড তাকে তাদের পুরো প্ল্যানটা খুলে বলে। আসলে সুসান নামে সেই দামি নেকলেসটা ছিল ইউরোপের রানীর সবচেয়ে পছন্দের একটি নেকলেস, আর সেটা ফাটার ব্র্যান্ডেড ছিল। তাই রানী মারা যাওয়ার পর ক্যাটেরিয়ার ব্র্যান্ড আবারও নেকলেসটা ফিরিয়ে নিয়ে যায় এবং মাটির নিচে তাদের সিক্রেট ভোল্টের ভিতরে সংরক্ষণ করে রাখে। আজ পর্যন্ত কখনোই তারা সেটা কারোর সামনে আনেনি। তবে এবার যেহেতু মেড কালার থিমই ছিল ইউরোপিয়ান রাজকীয়তা, তার দেবীরা নায়িকার ডেলিভারির মাধ্যমে সেই নেকলেসটা বের করার প্ল্যানিং করছিল। তারা চাচ্ছিল রোজ ডেভিডকে টুপি পরিয়ে রাজি করাতে, আর ডেফিনিট যখন ইভেন্টে সেই নেকলেসটা পরে যাবে তখনই তারা কৌশল করে সেটা চুরি করে নেবে। রোজের কাছে তাদের এই প্ল্যানটা বেশ ভালো লাগে, যদিও তার ভয় ছিল যে সে কি কাজটা ঠিকঠাকভাবে করতে পারবে কিনা। তবুও সে দেবীদের কথায় রাজি হয়ে যায়, কারণ তার ঋণগুলো পরিশোধ করার এর থেকে সহজ উপায় তার কাছে ছিলই না। কিন্তু তারা তিনজন মিলে তো এত বড় একটা প্ল্যান এক্সিকিউট করতেই পারবে না। তাদের টিমে আরো কিছু লোকের দরকার, সব থেকে বেশি দরকার একজন এক্সপার্ট হ্যাকারের। তাই ডেভি লিওকে একটা ভালো হ্যাকার জোগাড় করার দায়িত্ব দেয়। তখন লিও চলে যায় আনিতার সাথে দেখা করতে। আনিতা একসময় ড্যানিয়েলের পার্টনার ছিল, তবে এখন সে একটা জুয়েলারি শপে কাজ করে। তো ডেভি আনিতাকে তার প্ল্যানটা পুরোপুরি খুলে বলে, আর তার কাছে জানতে চায় যে একটা নেকলেস ভেঙে ছোট ছোট গয়না তৈরি করতে তার ঠিক কতটা সময় লাগতে পারে। আনিতা জানায় বেশ কয়েক ঘন্টা লেগে যাবে, হয়তো একটা পুরো দিনও লাগতে পারে। কিন্তু ডেভি যখন তাকে 20 কোটি টাকা অফার করে, তখন সে জানায় যে সে খুব সময় কাজটা করে দিতে পারবে। এরপর ডেভি বাড়ি ফিরেই দেখে লিও ততক্ষণে 9 রোল নামের একজন হ্যাকারকে খুঁজে পেয়েছে। এমন অদ্ভুত নাম শুনে সবাই নিশ্চয়ই অবাক হচ্ছেন, আমিও হয়েছিলাম। তবে এটা তার আসল নাম নয়, আসলে হ্যাকাররা সচরাচর নিজেদের নাম লুকিয়ে রাখে। তাদের প্রত্যেকের কোড নেম থাকে, আর ওই মেয়েটার কোড নেম ছিল 9 বল। পরদিন ডেভিডের কথা মতো রোজ চলে যায় একজন ফেমাস হিরোইনের সাথে দেখা করতে। ডেভি আগে থেকে রোজের সাথে তার অ্যাপার্টমেন্ট ফিক্সড করে রেখেছিল, আর রোজকে শিখিয়ে দিয়েছিল সে যেন কোনো না কোনোভাবে ওই নায়িকার হাত ধরে। রোজ সেই কথা মতোই নায়িকার হাতটা ধরে, আর ঠিক সেই সময় ডেভি আড়াল থেকে তাদের ছবি তুলে নেয়। ছবিটা দেখে মনে হচ্ছিল ওই নায়িকা রোজের হাত ধরে তার প্রশংসা করছে। এরপর ডেভি একটা আর্টিকেল সহ সেই ছবিটা নিউজ পেপারে পাবলিশ করে দেয়, আর সেটা গিয়ে ডেফিনির চোখে পড়ে। সেখান থেকে ডেফিনি জানতে পারে যে ইন্ডাস্ট্রির বড় বড় অ্যাক্টর যারা রোজের ডিজাইন করা ড্রেস পরার জন্য লাইন লাগিয়ে থাকে। ডেফিনি সেটা দেখে ইমপ্রেসড হয়ে যায় এবং নিজেই গিয়ে রোজকে তার জন্য ড্রেস তৈরি করার অফার দেয়। অর্থাৎ দেবীদের প্ল্যানের প্রথম অংশ সাকসেসফুল, কিন্তু এখনও অনেকটা পথ বাকি, আর সেই পথ পাড়ি দেওয়ার জন্য তাদের এখন একজন এক্সপার্ট স্টারের প্রয়োজন ছিল। যদিও তারা সবাই কিন্তু চোর, তবে তাদের এমন একজনকে দরকার ছিল যে কিনা মানুষের চোখের সামনে থেকে জিনিসপত্র গায়েব করে ফেলবে।
কিন্তু কেউই সেটা টের পাবে না। সৌভাগ্যবশত তারা রাস্তার পাশে এমন একটা মেয়ের সন্ধানও পেয়ে যায়। মেয়েটার নাম ছিল কনস্টার। সে জাদু দেখানোর বাহানায় মানুষের জিনিসপত্র গায়েব করে দিত, কিন্তু আজ পর্যন্ত কখনো সে ধরা পড়েনি, যে কারণে ডেভি কনস্টারকে একেবারে সিলেক্ট করে। টাকার এমন অ্যামাউন্ট শুনে মেয়েটা এক পায়ে খাড়া, মানে রাজি হয়ে যায় আর কি। এরপর আভি চলে যায় তার এক পুরনো পার্টনার টমির সাথে দেখা করতে, যদিও অফিসিয়ালি টমি এসব কাজ ছেড়ে দিয়েছিল অনেক আগে। কিন্তু ডেভি তার গ্যারেজে গিয়ে বুঝতে পারে সে এখনও তার কাজ চালিয়ে যাচ্ছে, কারণ তার গ্যারেজ ভর্তি ছিল চুরি করার জিনিসপত্র। তবে সে যেহেতু এখন সংসারী হয়ে গিয়েছে, তাই সে প্রথমে ডেভিডকে সাহায্য করতে একদমই রাজি হয় না, কিন্তু পুরো প্ল্যানিংটি জানার পর সে সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ এমন সুযোগে সদ্ব্যবহার না করতে পারলে তার মতো চোরের মহা পাপ হবে। এরপর ডেভিড তাদের সবাইকে একসাথে করে প্রত্যেকের কাজ বুঝিয়ে দেয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, মুভির নাম অনুযায়ী ডেভিড টিমে মোট 8 জন মেম্বার থাকা উচিত, কিন্তু এখন তো আছে 7 জন। তাহলে 8 নাম্বার টিম মেম্বার কে হতে পারে? সে কি ছেলে নাকি মেয়ে? এটা অবশ্য একটা সারপ্রাইজ, যেটা আমরা সামনেই জানতে পারবো। আগে থেকে বলে দিলে সারপ্রাইজটাই যে নষ্ট হয়ে যাবে, তাই একটু ধৈর্য ধরুন। তো তাদের প্ল্যানটা এমন ছিল যে মেড কালার প্রোগ্রামে ডেফিনে মিস্টার নেকলেসটা পড়ে যাবে আর তাকে রাজি করাবে রোজ। আর সেখানকার সিসিটিভি ক্যামেরা হ্যাক করে সবার উপরে নজর রাখবে 9 বন। আর কনস্টার এর কাজ ছিল কৌশলে ডেফিনের গলা থেকে হাঁটা গায়েব করে দেওয়া। আর টমের কাজ ছিল এই পুরো মিশনটাকে ম্যানেজ করা, এবং লিউ এর মূল দায়িত্ব ছিল নেকলেসটা বিক্রি করার ব্যবস্থা করা। তবে ডেভি যেহেতু জামিনে ছাড়া পেয়েছিল, তাই সে সরাসরি এই চুরির কাজে ইনভলভ থাকতে পারছিল না, তাই তার দায়িত্ব ছিল তার সঙ্গীদের সাহায্য করা। তো সেই প্ল্যান অনুযায়ী তারা কাজে নেমে পড়ে। এখন তাদের প্রথম কাজ হচ্ছে ডেভিডকে টিউশনে পড়াতে রাজি করানো। তাই রোজ ডেফিনের কাছে গিয়ে তাকে কনভিন্স করতে শুরু করে দেয়। এমন মহামূল্যবান নেকলেস পড়তে একটু ঘাবড়েছিল, কিন্তু রোজ তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েই ফেলে, যদিও সে একটু ওভার অ্যাক্টিং করে ফেলেছিল। তবে ডেফিনি সেটা বুঝতেই পারে না, আর রোজের কাজটাও হয়ে যায়। এরপর ডেভের কথা মতো সে আনিকাকে নিয়ে যায় গার্ডিয়ার ব্র্যান্ডের মেন শোরুম। তারা মূলত নেকলেসটার একটা ডুপ্লিকেট কপি বানাতে চাচ্ছিল, যাতে তারা মিউজিয়ামে আসল নেকলেসটার জায়গায় সেটা রিপ্লেস করে দিতে পারে। তবে সেটা করার জন্য টু সেন্টার একটা 3D ছবি তাদের প্রয়োজন ছিল, কিন্তু দুঃখের বিষয় বহু বছর যাবৎ নেকলেসটা আন্ডারগ্রাউন্ডে থাকার কারণে সেটার কোনো ছবি অনলাইনে অ্যাভেলেবেল ছিলই না। তাই মূলত আনিতা আর রোজাকে পাঠানো হয়েছিল ওই নেকলেসটার ছবি কালেক্ট করার জন্য। সেখানে যাওয়ার পর তাদের সামনে কেরিয়ারের বেস্ট ডিজাইনগুলো দেখানো হয়, কিন্তু তাদের কোনো ডিজাইনই পছন্দ হচ্ছিল না। তারা বারবার দেখার জন্য জোর দিচ্ছিল, তাই সেলসম্যান বাধ্য হয়ে তাদেরকে ম্যানেজারের কাছে নিয়ে যায়। কিন্তু ম্যানেজার কোনোভাবেই টুল বের করতে রাজি হয় না। 130 মিলিয়নের নেকলেস বলে কথা, তাই একটু সিকিউরিটি থাকতে হবে। তবে রোজও কিছু কম যায় না, সে ম্যানেজারকে বোঝায় যে তাদের ব্র্যান্ডের রেপুটেশন দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে একটা সময় মানুষ কেরিয়ারের নামই ভুলে যাবে। তাই এরকম একটা পরিস্থিতিতে যদি নেকলেসটা ডেফিনের মতো একজন সেলিব্রিটির গলায় দেখা যায়, তাহলে তাদের ব্র্যান্ডের প্রচুর পজিটিভ হবে। আর যে কোনো ব্র্যান্ডের কাছে তাদের জনপ্রিয়তাই কিন্তু আসল। তবে কিন্তু রোজের এই কথা শুনে ম্যানেজার ফাইনালি তাদেরকে নিয়ে যায় সে আন্ডারগ্রাউন্ডে উল্টে। তবে রোজ তখন নেকলেসটা চেক করার জন্য একটা চশমা পরে নেয়। তবে সেটা যেন তেন চশমা ছিল না, সেটা ছিল একটা স্পেলার স্ক্যানিং ডিজাইন, যার মধ্যে ওই নেকলেসটার একটা 3D ছবি তৈরি করা যাবে। কিন্তু দুঃখের বিষয়, জায়গাটা মাটি থেকে অনেক গভীরে থাকার কারণে চশমা ঠিকঠাক সিগন্যাল পাচ্ছিল না। রোজ তখন বেশ চিন্তায় পড়ে যায়। তখনই হঠাৎ অনিতা বলে ওঠে তাদেরকে এই নেকলেসটা সূর্যের আলোতে নিয়ে গিয়ে চেক করতে হবে। যেহেতু প্রোগ্রামটা দুপুরের দিকে শুরু হবে, তাই দিনের আলোতে নেকলেসটা কেমন লাগে সেটা যাচাই করা জরুরি। ম্যানেজার তখন নেকলেসটা বাইরে বের করে এনে রোদে রাখে, আর তখনই রোজের ওই চশমা সিগন্যাল পেয়ে যায় এবং সে খুব কাছ থেকে নেকলেসটা দেখতে শুরু করে। সে প্রত্যেক অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে নেকলেসটা চেক করছিল, অদ্ভুতভাবে নেকলেসটাকে দেখছিল। তার এমন অদ্ভুত আচরণ দেখে ম্যানেজার কিছুটা অবাক হয়ে যায়। আসলে রোজ সেখানে নেকলেসটা স্ক্যান করছিল, আর অন্যদিকে 9 বন অফিসে বসে সেটার একটা 3D মডেল তৈরি করছিল। কিছুক্ষণের মধ্যেই তাদের স্ক্যানিং কমপ্লিট হয়ে যায় আর নেকলেসের মডেলও তৈরি হয়ে যায়। তখন রোজ অনিতাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তো পরদিন কনস্ট্যান্ট সেই মিউজিয়ামে গিয়ে কৌশলে একজন ক্লিনারের আইডি কার্ড চুরি করে ফেলে, সেটা নিয়ে দেয় 9 বনের কাছে। সেই কার্ড নিয়ে ক্লিনার সেজে পৌঁছে যায় কিন্তু তাদের কনফারেন্স একটি রুমে। সেখানে তখন সিকিউরিটি সিস্টেম নিয়ে একটি মিটিং চলছিল। 9 বন তখন সেই রুমটিতে ঢুকে পড়ে। 9 বন ডাস্টবিন পরিষ্কার করার বাহানায় সেখানে একটা স্পিকার লাগিয়ে রেখে আসে। সেটার মাধ্যমে তারা জানতে পারে যে মেড কালার উপলক্ষে মিউজিয়ামের সিকিউরিটি সিস্টেম আপডেট করা হচ্ছে।
ডেভি সেটা শুনে খুব খুশি হয়ে যায়, কারণ এই আপডেটের সময়টাতে তারা সিকিউরিটি সিস্টেম ম্যানিপুলেট করার সুযোগ পাবে। সেই রাতে 9 বোল্ট ওই সিকিউরিটি টিমের একজনের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুঁজে বের করে। তার আইডি ভর্তি শুধু কুকুরের ছবিই ছিল। 9 বোল্ট তখন বুঝে যায় যে লোকটা কুকুর খুব পছন্দ করে, তাই সে কুকুরদের বিষয়ে একটা ফেক সাইট বানিয়ে সেটার লিঙ্ক পাঠিয়ে দেয় ওই লোকের আইডিতে। লোকটা যখনই লিঙ্কে ক্লিক করে তখনই তার কম্পিউটারটা 9 বার হ্যাক করে ফেলে। এই জন্যই বলছি, ভুলেও কেউ কখনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না, করলেই বিপদে পড়বেন। তো সেখান থেকে 9 বার মেডিকেল সিকিউরিটি আপডেট করে নেয়। সেই সাথে এটাও জেনে নেয় যে কোথায় কোন ক্যামেরা বসানো হয়েছে। তখন তারা লক্ষ্য করে মিউজিয়ামের প্রত্যেকটা কোনায় কোনায় ক্যামেরা বসানো হয়েছে, অর্থাৎ ক্যামেরা অ্যাভয়েড করে কিন্তু চুরি করা প্রায় অসম্ভবই। তারা ভেবেই রেখেছিল ওয়াশরুমের আশেপাশে হয়তো ক্যামেরা থাকবে না, তাই সেখান থেকে চুরিটা করা যাবে। কিন্তু দুঃখের বিষয়, সেখানেও কিন্তু ক্যামেরা লাগানো হয়েছিল। তখন ডেভি 9 বলের কাছে জানতে চায় যে বাথরুমের সামনে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে 9 ফুটের একটা ব্রাইট স্পট তৈরি করতে পারবে কিনা। ব্রাউন স্পট বলতে এমন জায়গা বোঝানো হয়েছে যেখানে ক্যামেরার কভারেজ থাকবে না। 9 বল জানায় সে পারবে। এরই মাঝে তারা আরও একটা সুবর্ণ সুযোগ হাতে পেয়ে যায়। তারা জানতে পারে যে ভাগ মেকানিস্ট অফিসে লোক নেওয়া হচ্ছে, আর তারাই কিন্তু এবারে মেট কালার ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছে। তাই পরদিনই ট্যামি চলে যায় ভোগের অফিসে ইন্টারভিউ দিতে। সেও এই চাকরির জন্য যথেষ্ট কোয়ালিফাইড ছিল, তাই তার চাকরিটাও হয়ে যায়। সেখানে সে মেট কালার গেস্ট লিস্টের একটা ড্রামায় দেখতে পায়। তখন সে দ্রুত তার চশমার স্ক্যানটি ওপেন করে ওই ড্রামাগ্রামটা স্ক্যান করে 9 বলের কাছে পাঠিয়ে দেয়। তবে ডেভিড সেখানে জানতে পারে ডাইনিং সেট আপে ডেভিডের পাশে সিটটা খালি ছিল, তাই সে 9 ব্লকে দিয়ে সেখানে ক্লায়েন্টের নাম এন্ট্রি করে দেয়। কিন্তু এত মানুষ ফেলে ক্লায়েন্ট কেন, এটার উত্তর আপনারা সামনেই জানতে পারবে। তো পরদিন 9 বল সিকিউরিটি ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করে বাথরুমের সামনে 9 ফুটের জায়গায় 12 ফুটের একটা ব্রাইট স্পট তৈরি করে ফেলে। সেটা দেখে ডেভিড ইমপ্রেস হয়ে যায়। এদিকে ট্যামি তার সিনিয়রের সাথে কথা বলে ইভেন্টের খাবারের দায়িত্ব নিয়ে নেয়, আর সেখানে শেফ হিসেবে লিও এবং কিচেন স্টাফ হিসেবে আনিতার নাম এন্ট্রি করে দেয়। সব কিছু ঠিকঠাকই চলছিল। দেখতে দেখতে ইভেন্টের দিন চলে আসে। সেদিন সকালে কার্টারের শোরুম থেকে কড়া সিকিউরিটি দিয়ে টুসেনকে নিয়ে যাওয়া হয় ডেভিডের কাছে। নেকলেসটা দেখেই চোখ জল জল করে ওঠে রোজের। তখন তার পাশেই ছিল সে। ড্যানিকে একবার নেকলেসটা ট্রাই করতে দেখতে বলে। নেকলেসটা পরার পর রোজ যখন সেটা খুলতে যায় তখনই বাদে বিপত্তি। সে অনেক চেষ্টা করার পরেও সেটা খুলতে পারে না। তখন কার্টারের এমপ্লয়ি এসে তাকে জানায় যে নেকলেসটা খোলার জন্য একটা স্পেশাল ম্যাগনেটের প্রয়োজন, যেটা শুধুমাত্র কার্টার ব্র্যান্ডের কাছেই থাকে, আর সেটা ছাড়া কোনোভাবে নেকলেসটা খোলা সম্ভব নয়। এটা শুনে রোজ ভীষণ ঘাবড়ে যায়। তবে এরকম সিচুয়েশনে তার মাথায় বেশি দ্রুত কাজ করে। সে ওই কার্টারের এজেন্টকে তার সামনে নেকলেসটা খুলে দেখাতে বলে, আর লুকে এসে ভিডিও রেকর্ড করে নেয়। এরপর সেটা পাঠিয়ে দেয় ডেভির কাছে। ও সেটা দেখে একটু টেনশনে পড়ে যায়। এত দূরে এসে যদি তারা নেকলেসটা চুরি করতে না পারে তাহলে তাদের সব প্ল্যান মাটি হয়ে যাবে। তখনই হঠাৎ ছেলের মাথায় একটা আইডিয়া আসে। সে তার বোনকে ওই ভিডিওটা পাঠিয়ে ওই ম্যাগনেটের ব্যাপারে জানতে চায়। এসব ব্যাপারে মেয়েটার খুব ভালো জ্ঞান ছিল, তাই সে ওই ম্যাগনেটটা দেখে হুবহু তেমন একটা ম্যাগনেট বানিয়ে 9 বলের কাছে দিয়ে যায়। এরপর সন্ধ্যায় ইভেন্ট শুরু হলে ডেফিনি কিন্তু ওই নেকলেসটা পড়ে যায়। অনুষ্ঠানে তার সাথে রোজ এবং কার্টারে ওই এজেন্টও ছিল। বাকিরাও তাদের প্ল্যান অনুযায়ী নিজেদের জায়গায় পৌঁছে যায়। আর 9 বল বাইরের একটা ভ্যানে বসে সবার উপরে নজর রাখতে থাকে। সবকিছু তাদের প্ল্যান অনুযায়ী চলছিল। ডেভিস ঘুরতে ঘুরতে মিউজিয়ামের জুয়েলারি সেকশনে যায়। সেখানে ইউরোপের সবচেয়ে দামি এবং রেয়ার জুয়েলারি কালেকশন স্টোর করা ছিল। সেখান থেকে ফিরে সে তার জন্য কিন্তু নির্ধারিত সিটে গিয়ে বসে। কিছুক্ষণের মধ্যেই ক্লায়েন্ট সেখানে পৌঁছে যায়। তাকে দেখে ডেভিডও অনেক খুশি হয়, কারণ ক্লায়েন্টও তার সাথে বর্তমানে রিলেশনে ছিল। তবে এই ব্যাপারটা তেমন কেউ জানতো না। যাই হোক, ইভেন্টের গেস্টদেরকে খাবার সার্ভ করার সময় লিও সবার চোখের আড়ালে ডেফিনেটের খাবারের মধ্যে একটা কেমিক্যাল মিশিয়ে দেয়। এরপর খাবারটা সামনে নিয়ে গেলে সে এদিক ওদিক না তাকিয়ে দ্রুত খেতে শুরু করে, কারণ ইভেন্টের প্রিপারেশনের কারণে বেচারি সারাদিন না খেয়েছিল, তাই তার খুব খিদে পেয়েছিল। কিন্তু খাবারটা অর্ধেকটা শেষ হতে না হতেই তার শরীরের ভিতরে অস্বস্তি শুরু হয়। তাকে দেখে সবাই একটু টেনশনে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ডেফিনি বমি বমি ভাব লাগতে শুরু হয়, তাই সে দৌড়ে চলে যায় ওয়াশরুমে। এদিকে কনস্টেবল ততক্ষণে সবগুলো ওয়াশরুমের দরজা লক করে দিয়েছিল, শুধুমাত্র তাদের টার্গেট করা ওয়াশরুমটাই খোলা ছিল। তার টেবিলে গিয়ে কিন্তু সেই ওয়াশরুমের বাইরে পাহারা দিচ্ছিল। বেচারার অবস্থা এতই খারাপ ছিল যে সে নিজের গ্ল্যামারে তোয়াক্কা না করে ওয়াশরুমে ঢুকে কমোডের ভিতরে বমি করতে শুরু করে। টিআরের এজেন্টরাও তার পেছন পেছন ওয়াশরুমে চলে যায়, কিন্তু ডেভি তাদেরকে ভেতরে ঢুকতে দেয় না, কারণ সেটা একটা
লেডিস ওয়াশরুম ছিল। লোকগুলো তখন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। এরই মাঝে কনস্ট্রাকশন মিউজিয়ামের স্টাফ সে যে ডেভি নিজেকে সামলাতে চায়, কিন্তু আমরা সবাই জানি সে আসলে সামলাতে নয়, বরং ডেফিনির কিন্তু গলা থেকে নেকলেসটা গায়েব করতে গিয়েছিল। সে খুব কৌশলে নেকলেসটা ডেফিনির গলা থেকে খুলে ফেলে, কিন্তু সেটা মোটেও টের পায় না। এমন সময় ওয়াশরুমের সামনে দিয়ে একজন ওয়েটার খাবারের ট্রে নিয়ে যাচ্ছিল, তখন ডেভি তাকে ধাক্কা দিয়ে সেই ব্রাইট স্পটে নিয়ে যায়। আর কংসটা তখন সুযোগ বুঝে বাইরে বেরিয়ে নেকলেসটা ওই ট্রের উপরে রেখে দেয়। ওয়েটারের মনোযোগ তখন অন্যদিকে ছিল, তাই সে বিষয়টা লক্ষ্য করে না। আর এজেন্টরাও তখন অন্যদিকে ফিরে কথা বলছিল, তাই তারাও কিন্তু কাস্টমটাকে খেয়াল করে না। এরপরে ওয়েটার যখন ট্রেটা নিয়ে কিচেনে যায়, তখন অনিতা ট্রের ভিতর থেকে নেকলেসটা উঠিয়ে ওয়াশরুমে চলে যায়। সেখানে তার কাজের জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র আগে থেকে সেট করে রাখা ছিল। অনিতা সেগুলো নিয়ে কিন্তু নেকলেসটা খুলতে শুরু করে। ততক্ষণে ডেফিনি একটু সুস্থ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তখন তার গলা খালি দেখে কার্টারের স্বজনরা হতবাক হয়ে যায়। তারা দৌড়ে গিয়ে ওয়াশরুমের ভেতর চেক করে, কিন্তু কোথাও নেকলেসটা দেখতে পায় না। একটি চুরি করেছে ব্যাপারটা এমন নয়, বরং ওই মিউজিয়ামে থাকা সবগুলো জুয়েলারি সে চুরি করে নিয়েছিল। আর এই কাজে তাকে সাহায্য করেছিল তার এক পুরনো পার্টনার। তবে তারা দুজন মিলে আগে থেকেই মিউজিয়ামে গিয়ে আসল জুয়েলারিগুলো চুরি করে নেয় এবং তার পরিবর্তে নকল জুয়েলারি রেখে আসে। আর সেই সময় কিন্তু মিউজিয়ামের সিকিউরিটি আপডেটের কাজ নিয়ে সবাই ব্যস্ত ছিল, তাই কেউই কিছু বুঝতে পারে না। আর এখন তাদের কাছে যে পরিমাণ গহনা আছে সেগুলোর মোট মার্কেট প্রাইস প্রায় $350 মিলিয়ন বেশি, মানে বাংলাদেশি টাকায় যেটা প্রায় 4,200 কোটি টাকার মতো। এটা জানার পর সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর এই ঘটনার বেশ কয়েক মাস পর দেখা যায় ডেভিরা কিন্তু সবাই ওই টাকাগুলো নিয়ে নিজেদের লাইফে সেটেল হয়ে গিয়েছে। অনিতা একটা ছেলের সাথে রিলেশন করছে, কংসটা কিন্তু ব্লগিং চ্যানেল খুলেছে, ডেস্টিনি কিন্তু এখন অ্যাক্টিং বাদ দিয়ে ডিরেক্টর হয়ে গিয়েছে, রোজ তার সব ঋণ পরিশোধ করে দিয়েছে, লিও বেরিয়ে পড়েছে তার ওয়ার্ল্ড ট্যুরের স্বপ্ন পূরণ করতে। আর ডেভি মনের ভিতর একটা স্যাটিসফ্যাকশন নিয়ে তার ভাই ভ্যানিলের কবরের পাশে বসে আছে, কারণ একটা বড় চুরি করে পার্মানেন্টলি সেটেল হয়ে যাওয়াটা কিন্তু একটা ভ্যানিলার স্বপ্ন ছিল। তো এভাবেই কিন্তু সবার স্বপ্ন পূরণ হয়ে যায়। আর এই দুর্দান্ত গল্পটা কিন্তু এখানেই শেষ হয়। সত্যি বলতে আজকের গল্পটা নিয়ে ঠিক কি বলবো আমি বুঝতেই পারছি না। তবে আপনাদের কাছে একটা কথা বলে রাখি, আপনারা কেউ কিন্তু আবার এখান থেকে কিন্তু ইমপ্লয় না হয়ে কোনো জুয়েলারি শপ থেকে কোনো চুরি করার প্ল্যান একদমই করবেন না। আপনাদের কাছে কিন্তু ডেভিশনের মতো কোনো টিম নেই, আর ধরা পড়লে তো ডিরেক্ট আয়না ঘরে, একদম সাবধান। যাই হোক, গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্রেশন দেখার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।